হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস সেশন পার্ট 5 চলে এসেছে। তোমাদের স্বাগত জানাই এতে। তোমাদের 14 তারিখে এএনএম জিএনএম এক্সাম হওয়ার কথা ছিল, তবে সেটা ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে, এটা সকলেই তোমরা জানো। তো যার কারণে আমরা আমাদের যে মক টেস্টের সেশন ছিল সেই সেশনটিকে একটু বিরত রেখেছি। আমরা এই কোশ্চেনগুলো, মক টেস্টের কোশ্চেনগুলো, বেছে নেওয়া কিছু স্পেশাল কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার আগের থেকে দেওয়া শুরু করব। আর ততদিন তোমাদের জন্য থাকবে রোজ দিন লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস সেট, ঠিক আছে? তো আশা করব যে প্রত্যেকটি কোশ্চেন তোমরা গুরুত্ব সহকারে দেখবে, মন দিয়ে সলভ করবে, আর সলভ করার পরে কত আসছে তোমাদের, কতগুলো ঠিক হচ্ছে তোমাদের, সেটা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেল তোমরা দেখছো ভিডিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের সাথে থাকতে, আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করো। আমরা অবশ্যই সবসময় তোমাদের সাথে থাকবো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর ভিডিও দেওয়া মাত্রই চলে আসবে। তো আশা করব যে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নেবে আর ক্লাসগুলো মন দিয়ে করবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেতে চাও, ডাউনলোড করে নিতে চাও, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে, অ্যান্সার সহ, ঠিক আছে? সেখানে তোমাদের ডিসকাশন গ্রুপ করে দেওয়া আছে, সেখানে তোমরা ডিসকাস করতে পারো কোশ্চেন একে অপরের সাথে, কিংবা টিচার্সদের কাছে কোশ্চেন দিতে পারো, সেই কোশ্চেন তোমাদের সলভ করে দেওয়া হবে। একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। আর এই সবগুলো জয়েনিংয়ের যে লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে। তো সেখানে যাও, লিঙ্কে ক্লিক করো আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বেশি দেরি করবো না, আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের দেওয়া আছে, দেখো বলা আছে হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? অপশন দেওয়া আছে ওপারিন, ল্যামার্ক, হ্যালডেন, হুগো দ্য ভ্রিস। তো হট ডাইলুট স্যুপ এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হ্যালডেন, ঠিক আছে? অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আমি বলবো, আবারও বলছি, যে ভিডিওটিকে তোমরা পজ করবে, পজ করে তোমাদের অ্যান্সার পিক করবে, আর ভিডিওর শেষে 30টির মতন এই কোশ্চেন আছে এই সেটে। তো ভিডিওর শেষে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, তাহলে তোমরাও একটা আইডিয়া পাবে যে কতগুলো তোমাদের কীরকম ঠিক হচ্ছে, অন্যদের কীরকম ঠিক হচ্ছে, ঠিক আছে? তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হ্যালডেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, বেলারুশ, হুগো দ্য ভ্রিস, রবার্ট ব্রাউন। ব্যাকটেরিয়া যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, ঠিক আছে? লিউয়েনহক ফার্স্ট ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। আর তোমরা যদি এখানে দেখো রবার্ট ব্রাউনের নাম লিখে দেওয়া আছে। রবার্ট ব্রাউন ইনি কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কর্তা, ঠিক আছে? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। আর একই রকম রবার্ট হুক যদি থাকে, ব্রাউন না থেকে যদি হুক থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, যেটা ছিল মৃত কোষ, ঠিক আছে? আর সজীব কোষের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আলাদা হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার লিউয়েনহক হবে আবার, ঠিক আছে, সজীব কোষের ক্ষেত্রে। আর মৃত কোষের ক্ষেত্রে রবার্ট হুক হবে, এটা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? তো ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সম্পর্কিত একটা পুরো ডিটেল ভিডিও তোমাদের কাছে অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। তোমরা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলে ভিডিও সেকশনে গেলে সেখানেই তোমরা কিন্তু এই ভিটামিনের যে অভাবজনিত রোগ, ভিটামিন সম্পর্কিত যে কোনো কোশ্চেন, যেরকম কোশ্চেন আসতে পারে তোমাদের এএনএম জিএনএমে, সেই টাইপের কোশ্চেন কিন্তু সেখানে ডিটেলস সহকারে ব্যাখ্যা করে দেওয়া আছে। তো আশা করবো সেই ভিডিওটি তোমরা না দেখে থাকলে ভিডিওটি দেখবে। ভিটামিন থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এএনএম জিএনএম এক্সামে আসে, ঠিক আছে? তো স্কারভি কোন ভিটামিনের অভাব হয়? এখানে অপশন দেওয়া আছে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B2। তো এখানে দেখো ভিটামিন সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, সি স্কারভি, ঠিক আছে? ভিটামিন এর অভাবে যদি বলে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাতকানা, ঠিক আছে? ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয় এটা আসে না। ভিটামিন কে কী কাজ করে, ভিটামিন কে এর কাজ কী, সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে, ঠিক আছে? অথবা রক্ততঞ্চনে কোন ভিটামিন কাজ করে, কোন ভিটামিন সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। আর এখানে দেখো ভিটামিন B2, এটার থেকেও রোগের নাম আসে না, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হলো গিয়ে এর রাসায়নিক নাম, ঠিক আছে? ভিটামিন B2 এর রাসায়নিক নাম, সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাইবোফ্লাভিন, ঠিক আছে? ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। আর ভিটামিন সি এটারও কিন্তু তোমাদের রাসায়নিক নাম আসে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা যারা যারা জানো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে? বিসিজি টিকা
খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বারবার ফিরে আসছে, এই কোশ্চেনটা আগেও করানো হয়েছে। বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়ে থাকে, বা কোন রোগের টিকা এটা? অপশান দেওয়া আছে পোলিও, অ্যানিমিয়া যেটাকে আমরা রক্তাল্পতা হিসেবে জানি, যক্ষা, পোলিও। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে যক্ষা। আমরা সকলেই জানি, খুব ইজি একটা কোশ্চেন, বিসিজি রোগের কোন রোগের টিকা এটা হয়ে যাবে যক্ষা। ঠিক আছে, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর বিসিজি এর যদি বিসিজি এর ফুল ফর্ম সাধারণত আসে না, তবে তোমরা শুনে রাখতে পারো, বিসিজি এর পুরো নাম হয়ে গেল ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, এটা হয়ে যাবে বিসিজি এর ফুল ফর্ম, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, আর পোলিও রোগের টিকা তো তোমরা জানো, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। আগের দিন বা তার আগের দিনের একটা কোশ্চেন সেটে কিন্তু এই কোশ্চেনটা ছিল, ওপিভি এর পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। অ্যানিমিয়া কিন্তু আয়রনের অভাবে হয়, ফেরাসের অভাবে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের কঠিনতম অংশটি হলো, মানবদেহের সবথেকে কঠিনতম অংশ কোনটি? খুব কমন একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তবে অপশান দেওয়া আছে হাড়, দাঁতের এনামেল, খুলি, মেরুদণ্ড। তো তোমরা এখানকার অ্যান্সার তোমরা সকলেই হয়তো ঠিক করেছো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, দাঁতের এনামেল আমাদের মানবদেহের কঠিনতম অংশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? অপশান দেওয়া আছে 0.25 মিটার, 0.25 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 2.5 মিটার। তো তোমরা এটা জেনে রাখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 0.25 মিটার। ঠিক আছে, এখানে কিন্তু মিটার এককে দেওয়া আছে, তো তোমরা 0.25 এটা সেন্টিমিটার, এটা কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 25 সেন্টিমিটার অথবা 0.25 মিটার। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার সেটা হবে। ঠিক আছে, 25 সেন্টিমিটার থাকতে পারে অথবা 0.25 মিটার থাকতে পারে। এখানে মিটার ছিল, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় কে? অপশান দেওয়া আছে রেড গ্রন্থি, অগ্রপ্রকস্থ, গ্যাস্ট্রিক গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া। তো এটাও একটা কমন কোশ্চেন, অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় কে? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, আর এই রেড গ্রন্থি সামনের যে অগ্রভাগের ছোট অংশটা, একটা পটকার পেছনের বড় অংশ থাকে আর সামনের একটা ছোট অংশ থাকে। ঠিক আছে, এখানে থাকে রেড গ্রন্থি আর এখানে থাকে রেটিয়া মিরাবিলিয়া, যে লাল রঙের জালিকাকার অংশটা থাকে। ঠিক আছে, তো এখান থেকে যে গ্যাস নির্গত হয়, ঠিক আছে, সেই গ্যাসটা শুষে নেয়, রেটিয়া মিরাবিলিয়া শুষে নেয়। রেড গ্রন্থি থেকে যে গ্যাসটা নিঃসৃত হয় ছেড়ে দেয়, সেটা রেটিয়া মিরাবিলিয়া শুষে নেয়। নেক্সট কোশ্চেন বলেছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা নির্ণয় করো। তো সিউডোমোনাস অণুজীবটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? অপশান দেওয়া আছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবন্ধন, এটা কিন্তু একই জিনিস। তারপর হলো নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। তো সিউডোমোনাস আমরা জানি, সিউডোমোনাস হলো গিয়ে কোন টাইপের একটা ব্যাকটেরিয়া? এটা হয়ে যাবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, ডিনাইট্রিফিকেশনে যুক্ত থাকে। আর যদি নাইট্রিফিকেশনের সাথে যুক্ত বলে, তাহলে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? নাইট্রিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, যেগুলোর মধ্যে নাইট্রো আছে। ঠিক আছে, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস এগুলো। ঠিক আছে, আর নাইট্রেট থেকে এই যে ডিনাইট্রিফিকেশন বলেছে, এই প্রসেসটা কি? ডিনাইট্রিফিকেশনটা অ্যাকচুয়ালি কি? যখন নাইট্রেট থেকে নাইট্রোজেন, ঠিক আছে, গ্যাস রূপে বের করে দেয়। নাইট্রেট থেকে যখন নাইট্রোজেন তৈরি হয়, সেটা হলো গিয়ে ডিনাইট্রিফিকেশন। আশা করি এগুলো সব কিছু তোমরা জানো, এক্সট্রা করে বলার দরকার পড়বে না। নেক্সট কোশ্চেন বলেছে অ্যালগাল ব্লুম এর কারণ কী হতে পারে? অ্যালগাল ব্লুমের কারণ কি? অ্যালগাল ব্লুম কি? যখন জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ বেড়ে যায়, সেটাকে বলে অ্যালগাল ব্লুম। ঠিক আছে, অপশান দেওয়া আছে এসপিএম বৃদ্ধি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা আগের দিন ফুল ফর্ম পড়িয়েছিলাম, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা বায়ু দূষণের সাথে যুক্ত, এসপিএম। ঠিক আছে, আর তারপর দেওয়া আছে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি, শব্দের প্রাবল্য বৃদ্ধি আর ইউট্রিফিকেশন। আমরা অ্যালগাল ব্লুমটা কী জানি? যে একটা জলজ সমস্যা, এটা জলের মধ্যে উদ্ভিদ প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখানে দেখো শব্দের প্রাবল্যের সাথে কোনো সম্পর্ক নেই, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি সম্পর্ক নেই, এসপিএম বৃদ্ধি এটা বায়ু দূষণের সাথে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইউট্রিফিকেশন, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়? পূর্ব হিমালয়ের হটস্পটে আমরা 4টা হটস্পটের নাম আমরা পড়েছিলাম, সুন্দালান, পশ্চিমঘাট, পূর্ব হিমালয় আর আরেকটা কী ছিল সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তোমরা তো জানো। তো এখানে দেওয়া আছে পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়। অপশন দেওয়া আছে সিংহলেজ বানর, তারপর দেওয়া আছে রেড পান্ডা, নীলগাই, ভারতীয় সিংহ। তো এখানকে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে পূর্ব হিমালয়, যেহেতু কথা বলেছে এটা কিন্তু দার্জিলিং রিজিয়ন, ওই রিজিয়নে
তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রেড পান্ডা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো। রক্তে হিমোগ্লোবিন কী কাজ করে? হিমোগ্লোবিন আমরা কোথায় দেখতে পারি? আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলের মধ্যে দেখতে পারি, আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিন দেখতে পারি। অপশান দেওয়া আছে অক্সিজেন পরিবহন, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, উল্লেখিত কোনোটি নয়। তো এখানকার মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তের কোন অংশ, সেটা হয়ে যাবে অনুচক্রিকা। কিন্তু অনুচক্রিকা রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কে? হোয়াইট ব্লাড কর্পাসেল বা সেটাকে কি বলে? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আর অক্সিজেন পরিবহন এটা কিন্তু আরবিসি করে, আর আরবিসির মধ্যেই আমরা হিমোগ্লোবিন নামক প্রোটিনটি দেখতে পারি। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী? অপশন দেওয়া আছে পরিপাক, খাদ্য গ্রহণ, শ্বসন, রক্ত সংবহন। তো শক্তি উৎপাদনের যখন কথা আসবে প্রধান উৎস, সেক্ষেত্রে তোমার চোখ বন্ধ করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, শ্বসন। ঠিক আছে, শ্বসন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো। এটা খুব মন দিয়ে পড়বে, লক্ষ্য করবে ভালোভাবে, তারপর কিন্তু অ্যান্সারটা করবে এখানে এইরকম কোশ্চেন থাকলে। এই টাইপের কোশ্চেন কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় যে এএনএম জিএনএম এক্সামে এই টাইপের কোশ্চেন বেশি আসবে। ঠিক আছে, যেটা সত্য নয় আর এইরকম বড় টাইপের কোশ্চেন আসবে, কারণ টাইম কনজিউম করার জন্য, যাতে বেশি পড়তে হয়, তোমাদের বেশি সময় যায়, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোশ্চেন টাফ করতে এরকম ধীরে ধীরে কোশ্চেন আনা হবে বড় টাইপের, যেগুলো ঠিকঠাক পড়ে তোমাদের অ্যান্সার দিতে হবে। তো এখানে বলেছে এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে, চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়, এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, আর বলেছে ইনসুলিনের অভাবে এই রোগ হয়। তো এখানে দেখো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে কথাগুলো সত্য নয়, তার মানে ভুল কথা কোনটি? দেখো ডায়াবেটিস রোগ আমরা জানি যে মানবদেহে কিডনি নষ্ট করে, তো প্রথম অপশানটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়, তারপর দেওয়া আছে এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, অবশ্যই রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলেই ডায়াবেটিস হয়, আর ইনসুলিনের অভাবে হয়, ইনসুলিন যেহেতু থাকে না, ইনসুলিন কমে যায়, তার কারণেই কিন্তু এই রোগটা হয়। তো এখানে যেহেতু বলেছে যে সত্য নয়, তার মানে ভুল অ্যান্সারটি কোনটি? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। সাধারণত তোমরা ভাববে যে চিনি জাতীয় খাবার খেলেই তো ডায়াবেটিস হয়, কিন্তু অ্যাকচুয়ালি না, প্রত্যক্ষভাবে এটা একটা কারণ না ডায়াবেটিসের। ঠিক আছে, চিনি জাতীয় খাবার বেশি খেলেই যে ডায়াবেটিস হবে এটা একটা প্রত্যক্ষ কারণ না। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলেছে সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান কয়টি? খুব ইজি একটা কোশ্চেন, বলেছে 4টি, 5টি, 6টি, 8টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 6টি। আমরা সকলেই জানি 6টি। 6টি যদি বলতে হয় কী কী, একটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা, যেটাকে শ্বেতসার বলি আমরা, তারপর আছে প্রোটিন, ফ্যাট বা চর্বি যেটাকে বলি, তারপর হলো ফাইবার বা খাদ্যতন্তু, ঠিক আছে, তারপর ভিটামিন, আর হলো গিয়ে মিনারেল ও জল, এটা একটা। ঠিক আছে, মিনারেল ও জল। আচ্ছা দেখো তোমরা এখানে লক্ষ্য করবে যে অনেক জায়গায় দেওয়া থাকে 7টি। ঠিক আছে, 7টি। যদি কোনো জায়গায় 7টি দেওয়া থাকে তবে সেখানে 6টি এই অপশানটা তুমি পাবে না। ঠিক আছে, কোনো জায়গায় যদি কোশ্চেনে 7টি অপশানের মধ্যে 7টি দেওয়া থাকে, তাহলে 6টি এই অপশানটা দেওয়া থাকবে না, ওখানে দেওয়া থাকবে 4টি, 5টি, 7টি, 8টি। ঠিক আছে, 6টি এই অপশানটা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু 7টি এই অপশানটাকে টিক করবে। আর যদি কোনো জায়গায় 6টি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 6টি এটাকেই টিক করবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলেছে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার, এক্সট্রা সঞ্চিত সুগার গ্লুকোজ। ঠিক আছে, এক্সট্রা যখন গ্লুকোজ থাকে সেটা লিভারে সঞ্চিত হয় কী হিসেবে? এটাও কিন্তু আগে পড়েছি যে গ্লুকোজ যকৃতে সঞ্চিত হয় বা লিভারে সঞ্চিত হয় কী হিসেবে। তো এখানে অপশন দেওয়া আছে গ্লাইকোজেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অবশ্যই তোমরা জানো গ্লাইকোজেন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে লিভারে বা যকৃতে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন বলেছে স্বাভাবিক মানুষের মোট রক্তের পরিমাণ কত? স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত? অপশন দেওয়া আছে মোট ভরের 7%, মোট ভরের 9%, মোট ভরের 11%, আর মোট ভরের 30%। তো স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত? সেটা হলো গিয়ে স্বাভাবিক যে মানবদেহের ওজন মোট ভর, সেই ভরের 7%। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। মোট ভরের 7% হলো গিয়ে রক্ত। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোসোম? নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোসোম? আমরা জানি কন্যা সন্তানের ক্ষেত্রে খুব ইজি কোশ্চেনগুলো এখানে আছে, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি বলবো মন দিয়ে করবে, খুব ইম্পর্টেন্ট আর কমন যোগ্য খুব কোশ্চেন এগুলো। তো নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোসোম? আমরা কি জানি পুরুষদের ক্ষেত্রে সেটা ক্রোমোসোম কি হয়? XY হয়, আর
মহিলাদের ক্ষেত্রে বা কন্যাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এক্স এক্স হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এক্স এক্স, অপশান নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে মিলার ও উডে তাদের পরীক্ষায় কী প্রস্তুত করতে সক্ষম হন। মিলার ও উডের পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, এটা নিয়ে কোশ্চেন আসতেই পারে। মিলার ও উডের পরীক্ষা একটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা। কী প্রস্তুত হয় সেখানে? অপশান দেওয়া আছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, উৎসেচক। তো আমরা সকলেই জানি এটা তোমাদের মিলার আর উডের পরীক্ষায় কী প্রস্তুত করা হয়েছিল, সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, অপশান নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর আমরা যদি বলি যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কয়টা হয়ে যাবে? 9টি। 9টি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ঘোড়ার দ্বিতীয় প্রাচীনতম আদিপুরুষ হলো। ঘোড়ার দ্বিতীয় প্রাচীনতম আদিপুরুষ হলো। ঘোড়ার প্রাচীনতম যদি বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার তোমরা দিয়ে দিতে যে ইওহিপ্পাস হয়ে যেত। এটা কিন্তু অনেকেই ভুল করে প্রাচীনতম দেখেই তোমরা ঠিক করে দেবে, কিন্তু এখানে কিন্তু বলা আছে দ্বিতীয় প্রাচীনতম। ঠিক আছে, তার মানে প্রাচীনতম না, ঠিক তার পরেরটা। তার মানে প্রাচীনতম না, ঠিক তার পরেরটা। তো ঘোড়ার দ্বিতীয় প্রাচীনতম আদিপুরুষ আমরা যদি পড়ি, তো সবার প্রথমে ছিল ইওহিপ্পাস, তারপর হলো মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, তারপর প্লিওহিপ্পাস, আর শেষে আধুনিক যেটা ঘোড়া সেটা হলো ইকুয়াস। তো এখানে দেখো মেসোহিপ্পাস, অপশান নাম্বার সি, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় প্রাচীনতম আদিপুরুষ এটা হয়ে যাবে মেসোহিপ্পাস, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর যদি শুধু প্রাচীনতম বলতো তাহলে ইওহিপ্পাস হতো রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের কোনটি ডিনাইট্রিফাইং অণুজীব। এখানকার মধ্যে ডিনাইট্রিফাইং অণুজীব কোনটি? তো তোমাদের অপশান দেওয়া আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অপশান দেওয়া আছে নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, সিউডোমোনাস। তো এখানকার মধ্যে আগেই আমরা পড়ে নিলাম যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটি, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিউডোমোনাস। ঠিক আছে, অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর এখানকার মধ্যে দেখো অ্যানাবিনা, এটা একটা নীলাভ সবুজ শৈবাল। অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টর দেওয়া আছে, এটা কিন্তু একটা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, আর এটা কিন্তু স্বাধীন প্রকৃতির। ঠিক আছে, এটা কিন্তু মিথজীবী না, এটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপর দেওয়া আছে নাইট্রোব্যাক্টর, এটা তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া একটা, একটু আগেই বললাম নাইট্রোব্যাক্টর, তারপর নাইট্রোসোমোনাস। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলেছে কোন বিপজ্জনক বস্তু ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোন বিপজ্জনক বস্তু? অপশান দেওয়া আছে অ্যাসবেস্টস কণিকা, তারপর দেওয়া আছে উদ্ভিদনাশক, বেঞ্জিন বাষ্প, আর আর্সেনিক। তো এখানকার মধ্যে ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? অ্যাসবেস্টস কণিকা, অপশান নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তোমাদের যদি বলে যে আর্সেনিক ঘটিত একটি রোগ, আর্সেনিক ঘটিত একটি রোগের নাম বলো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে যারা যারা জানো তারা অবশ্যই জানাবে। ঠিক আছে, আর্সেনিক ঘটিত একটি রোগের নাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিম্নলিখিত কোনটি ম্যালেরিয়া হলে ক্ষতিগ্রস্ত হয়? ম্যালেরিয়া রোগে কোনটি ক্ষতিগ্রস্ত হয়? অপশন দেওয়া আছে অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর রক্তরস। তো ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে যকৃৎ, ঠিক আছে, লিভার, তারপর শেষে গিয়ে লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু সেটা লোহিত রক্তকণিকা কিন্তু ক্ষতিগ্রস্ত করে তারা। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ম্যালেরিয়ার ক্ষেত্রে। ম্যালেরিয়া কী টাইপের রোগ? আচ্ছা, ম্যালেরিয়া হয় কিসের জন্য? ঠিক আছে, ম্যালেরিয়া কী জাতীয় রোগ সেটা কিন্তু তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদের কিন্তু পড়ানো হয়েছে। দেখি তোমরা কতজন অ্যান্সার দিতে পারো। নেক্সট কোশ্চেন বলেছে ফুলের অধ্যয়নকে বলে। ফুলের অধ্যয়নকে বলে, এটা অনেক দিন আগে একটা কোশ্চেনের সেটে হয়তো করানো হয়েছিল আমার যতদূর মনে পড়ছে। তো এখানে দেওয়া আছে অ্যাগ্রিস্টোলজি, তারপর হর্টিকালচার, পলিনোলজি, আর হলো গিয়ে ফ্লোরিকালচার। তো এখান থেকে খুব ইজিলি তোমাদের দেখো ফুলের অধ্যয়ন বলেছে, ফুলের অধ্যয়ন, ফুল বলতে ফ্লাওয়ার, তো ফ্লোরিকালচার এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর এখানে হর্টিকালচার উদ্যানবিদ্যা। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে ক্ষুদ্রান্তের যে অংশে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয় সেটি। তো ক্ষুদ্রান্তের কোন অংশের মধ্যে পরিপাক হয়ে যাওয়া খাদ্য শোষিত হয়? ঠিক আছে, আমরা জানি যে বেশিরভাগ খাদ্য যেটা শোষিত হয় পরিপাকের পর সবথেকে বেশি শোষিত হয় আমাদের ক্ষুদ্রান্তের দেহের। ঠিক আছে, ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয় সেটা এখানে কোশ্চেন। তো অপশন দেওয়া আছে ভিলাই, মাইক্রোভিলি, সিলিয়া, ফ্ল্যাজেলা। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ ভিলাই। ঠিক আছে, ভিলাইয়ের মধ্যে ক্ষুদ্রান্তের পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে তারা মাছের গমনাঙ্গের নাম কি? তারা মাছের গমনাঙ্গের নাম আগের একটা সেটে আমি এটা অনেকবার বলেছি। ঠিক আছে, সেখানে কোশ্চেনও ছিল, সেখানে এইটা কোশ্চেন ছিল না, তারা মাছের গমনাঙ্গের নাম ছিল না, কিন্তু অন্য একটা কোশ্চেন ছিল। তো এখানে বলা আছে ক্ষণপথ, পাখনা, নালীপথ, পা। তো তারা মাছ যে গমন করে সেটা কিসের দ্বারা? সেটা কিন্তু নালীপথের দ্বারা। তাদের দেহের ভিতরে নালিকাকার পথ থাকে, নালী করা থাকে, সেটার দ্বারা কিন্তু তারা গমন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। আর ক্ষণপথ যদি বলি, ক্ষণপথ কার গমনাঙ্গ? সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামিবার গমনাঙ্গ হলো ক্ষণপথ। পাখনা মাছের পাখনা হয়, আর পা সাধারণত যে মানুষ, এটা একটা এক্সাম্পল দিতে পারো।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় সেটি হলো। সুন্দরী গাছের শ্বাসমূলে কী ধরনের চলন দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে অনুকূল জিওট্রপিক, প্রতিকূল জিওট্রপিক, অনুকূল হাইড্রোট্রপিক আর কেমোনাস্টিক। কেমোনাস্টিক এখানে হচ্ছেই না, কারণ কেমিক্যাল হচ্ছে না, এখানে কেমিক্যালের কথা কোনো জায়গায় বলা নেই। তো সুন্দরী গাছের শ্বাসমূলের ক্ষেত্রে আমরা কী দেখি যে মাটি ফুঁড়ে এগুলো উপরে উঠে আসে, ঠিক আছে, শ্বাস নেওয়ার জন্য, তাই জন্য এদের শ্বাসমূল বলা হয়। তো এটা কিন্তু অভিকর্ষের, দেখো বিপরীত দিকে, অভিকর্ষের দিক কোন দিকে? নিচের দিকে, মানে জিওট্রপিক চলন, ঠিক আছে। তো এটা হলো গিয়ে নেগেটিভ জিওট্রপিক চলন, উপর দিকে। তো প্রতিকূল জিওট্রপিক চলন, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর অনুকূল হাইড্রোট্রপিক চলন কি? মানে জলের দিকে, হাইড্রো বলতে আমরা কি বুঝি? জল। তো হাইড্রোট্রপিক জলের দিকে চলন, সেটা কিন্তু তোমাদের সাধারণত মূলের মধ্যে আমরা যেটা দেখতে পারি, গাছের মূলের মধ্যে জলের দিকে তারা কি করে, তাদের চলন ঘটে, তো সেটা হয়ে যাবে হাইড্রোট্রপিক চলন। আর অনুকূল জিওট্রপিক চলন তো সাধারণত আমরা দেখতেই পারি। আর এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রতিকূল জিওট্রপিক চলন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে খরিত হরমোনটি হলো। অ্যাড্রিনালিন গ্রন্থির মেডালা অঞ্চল থেকে কোন হরমোন খরিত হয়? এটাও কিন্তু আগে তোমাদের করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন দেওয়া আছে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন এটাও নিঃসৃত হয়, নন অ্যাড্রিনালিন হরমোন এটাও কিন্তু নিঃসৃত হয়। অ্যাড্রিনালিনকে এপিনেফ্রিনও বলা হয়, নর অ্যাড্রিনালিনকে নর এপিনেফ্রিন হরমোন কিন্তু বলা হয়। এটা কিন্তু তোমরা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট কোশ্চেন বলেছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন দেওয়া আছে লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সুষুম্না শীর্ষক আর গুরু মস্তিষ্ক। আর গুরু মস্তিষ্ক এখানে দেখো ডিসিশন নিতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। এখানকার মধ্যে থ্যালামাস, যেটাকে একটা কোশ্চেন ছিল যে রিলে কেন্দ্র, আমাদের রিলে কেন্দ্র, মস্তিষ্কের রিলে কেন্দ্র কাকে বলা হয়, সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে থ্যালামাস, ঠিক আছে। আর লঘু মস্তিষ্ক হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। ভারসাম্য নিয়ন্ত্রণ করতে লঘু মস্তিষ্ক কাজ করে, ঠিক আছে। ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি? লঘু মস্তিষ্ক। এটা কিন্তু তোমাদের আগে একটা সেটে আমি কিন্তু বলে দিয়েছিলাম, সেখানে কোশ্চেন ছিল না, কিন্তু আমি বলে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন বলেছে কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি কী? কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি কী? অপশন দেওয়া আছে, দেখো অপশন দেওয়া আছে প্রথমে এম, তারপর G1 G2, তারপর এস, তারপর এম G1 S G2, এস G1 G2 এম, আর G1 S G2 এম। তো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবার প্রথমে আমরা যেটা দেখতে পারি গ্রোথ 1, ঠিক আছে। সবার প্রথমে গ্রোথ 1 G1, তারপর সিনথেটিক দশা S, আর তারপর হলো গিয়ে G2 গ্রোথ 2, আর তারপর হলো গিয়ে মাইটোটিক ফেজ, বা যেখানে কোষ বিভাজন ঘটে, ঠিক আছে, মাইটোটিক ফেজ। তো G1 S G2 M, এটা সংক্ষেপে মনে রাখতে পারো, এটার থেকে কিন্তু কোশ্চেন আগেরবার সম্ভবত তোমাদের এসেছিল। তো G1 S G2 M এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কোষচক্রের সঠিক পর্যায়। নেক্সট আর আমাদের এই সেটের লাস্ট কোশ্চেন এটা। তো আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ঠিক আছে। শেষ কোশ্চেনটা আগে পড়ে নিই। তো বলেছে মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা স্থির করো। মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা স্থির করো। ক্রোমোজোম সংখ্যা কত? অপশন দেওয়া আছে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। তো এখানকার দেখো জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, আমরা সেটাকে কি বলি? গ্যামেট হিসেবে চিনি। গ্যামেট কিন্তু হয় কি হ্যাপ্লয়েড হয়। গ্যামেট কিন্তু কী হয়? হ্যাপ্লয়েড হয়। তারপর সেটা যখন জাইগোট হয়ে যায়, জাইগোটটা কিন্তু ডিপ্লয়েড হয়, ঠিক আছে। আর ট্রিপ্লয়েড, সেটা কিন্তু শস্যটা ট্রিপ্লয়েড হয়। শস্য এটা কিন্তু ট্রিপ্লয়েড হয়, মানে 3N হয়। আর হ্যাপ্লয়েড বলতে N, আর ডিপ্লয়েড বলতে 2N। এটা তো তোমরা সকলেই জানো, খুব ইজি জিনিস। আর ট্রিপ্লয়েড 3N, ঠিক আছে। এখানে টেট্রাপ্লয়েড বলতে 4N এর কথা বলা হয়েছে। তো এটা এখানে আমাদের সিলেবাসে নেই, তো আমরা এটা পড়ছি না। তো এখানকার মধ্যে তোমাদের দেখো জনন কোষের কথা বলেছে, মানে গ্যামেটের কথা বলেছে, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 30টি কোশ্চেন। আশা করব তোমাদের সকলেরই এই কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে, লাইক করে তোমাদের মতন যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবে। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, তোমাদের আরও কীরকম টাইপের কোশ্চেন চাই, আরও হার্ড কোশ্চেন চাই কিংবা আরও সফট টাইপের কোশ্চেন চাই, সেটা কিন্তু তোমরা জানাতে পারো। আর তোমাদের আবারও বলে দিচ্ছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা প্রত্যেকটি ভিডিওর যে কোশ্চেনগুলো আছে সেগুলো PDF আকারে ডাউনলোড করতে পারবে। আর ডিসকাশন গ্রুপ সেখানে আছে, যেমনটা বললাম ভিডিওর শুরুতেই, যে ডিসকাশন গ্রুপে জয়েন করলে সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারবে। টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেবে, এমনকি তোমরা নিজেদের মধ্যে কথোপকথন করে কোশ্চেন সলভ করতে পারো। আমরা যেরকমটা দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই অ্যাক্টিভ আছে, নিজেদের কোশ্চেন অনেকেই সলভ করে নিচ্ছে। কিছু কিছু না পারলে অবশ্যই আমরা সলভ করে দেবো। তো সেখানে থাকলে কিন্তু একটা কনফিডেন্স পাওয়া যায় যে না, অন্যান্য স্টুডেন্টদের সাথে একটা কানেক্টিং লিঙ্ক থাকে। তো আশা করব তোমাদেরও ভালো লাগবে, তোমরা জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসকাশন গ্রুপ আছে সেখানেও জয়েন করো। এই সবগুলো জয়েন করতে পারবে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ট্যাপ করলেই তোমরা সেখানে অলরেডি জয়েন হতে পারবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছো তাদের জানাই থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তোমাদের পরীক্ষার সামনে এসে গেছে। তো তোমরা কিছুদিন সময় পেয়েছো, তো সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। অন্যান্যরা যারা এই সময়টা পিছিয়ে যাবে, হাল ছেড়ে দেবে, তোমরা কিন্তু হাল ছাড়লে হবে না। তোমরা যদি চালিয়ে যাও, তোমাদের যেরকম পড়াশোনা চালাচ্ছিলে পরীক্ষার প্রাক মুহূর্তের 5-6 দিন যেরকমভাবে পড়ছিলে, সেরকমভাবে যদি এই কটা দিন 15-20 দিন যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা অন্যদের লেভেল থেকে অনেকটা এগিয়ে যাবে। তোমরা কিন্তু র্যাঙ্ক তোমাদের অনেক ভালো আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আমরা যেভাবে সম্ভব সেইভাবেই তোমাদের পাশে থাকার চেষ্টা করব, তোমাদেরকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমাদের পাশে থাকো। আমরা 1000 সাবস্ক্রাইবারের, 1000 জন সদস্যের একটা পরিবার হওয়ার খুব কাছাকাছি আছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর চলে আসবে। তো ঠিক আছে, এই ছিল তোমাদের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।